হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। সেই রাতের কোনো অর্থই নাই। শায়েরির এই আবেগ ছুঁয়েছিল পুরো সিনেমা। হল থেকে বের হওয়ার পরও সেই আবেগের রেশ রয়ে যায়। প্রায় 2.5 ঘন্টার যাত্রা শেষে সিনেমার পাত্রপাত্রীরা ততক্ষণে যে হয়ে উঠেছে অতি আপন। শহরের চেনা সব চরিত্র, জমাটি চিত্রনাট্য, দুর্দান্ত নির্মাণ, মনে রাখার মতো সংলাপ আর অবিশ্বাস্য অভিনয় মিলিয়ে দাগি হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা বাংলা সিনেমা। আফরান নিশো ও শিহাব শাহীনের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ বললেও বাড়াবাড়ি হবে না। ট্রেলারে যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, গল্পটা ঠিক তেমনই। এক দাগির প্রায়শ্চিত্তের যাত্রা। প্রেক্ষাপট উত্তরবঙ্গের সৈয়দপুর, সময়কাল চলতি শতকের প্রথম দিক। আফরান নিশো আর তমা মির্জার এই শহরের প্রেমিক যুগল। নিশানের পড়াশোনায় আগ্রহ নেই, অল্প সময়ে বড়লোক হওয়ার ধান্দায় জড়িয়ে পড়েন চোরাচালানে। যোগাযোগ হয় কলকাতার এক অবাঙালি ব্যবসায়ীর সঙ্গে। জেরিন ভালোভাবে ডিগ্রি পাশ করেছে, একের পর এক বিয়ের সম্বন্ধ আসছে। এর মধ্যে জেরিনকে পছন্দও করে ফেলেছে এক পাত্রপক্ষ। জেরিন নিশানকে বলে 15 তারিখে দেখা করতে। সেদিন কিছু একটা করতেই হবে, কিন্তু অসাবধানতাবশত এক দুর্ঘটনায় নিশানের হাতে খুন হয় একজন। নিশানের 14 বছরের কারাদণ্ড হয়। সাজা শেষে বাড়িতে ফেরে নিশান। এখান থেকে শুরু হয় সিনেমা। নিশানের আশা ছিল আবার নতুন করে জীবন শুরু করবে, পাপের প্রায়শ্চিত্ত করবে। কিন্তু লাল দালানের ছাপ একবার যার গায়ে লেগেছে, চাইলেই কি আর সেই দাগি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে? সমাজকে তাকে মেনে নেয়। সম্পর্ক, আবেগ, সামাজিক বাস্তবতা আর নিশানের মানসিক টানাপোড়েন নিয়ে গল্প এগিয়ে চলেছে। এটা নিখাত দেশি গল্প। দেশীয় আমেজে নির্মিত ড্রামা ঘরানার ঢাকাই সিনেমা ইদারিং খুব একটা দেখা যায় না। বড় শহরের স্কাইলাইন থেকে বেরিয়ে মফসলের প্রেক্ষাপটে বিশ্বাসযোগ্য গল্প তেমন একটা হয় না। তাই দাগির জন্য নির্মাতা শিহাব শাহীনকে একটা ধন্যবাদ দেয়াই যায়। একজন দাগি আসামির জেল পরবর্তী জীবন দেখাতে চেয়েছেন তিনি, পেরেছেনও। দাগির সবচেয়ে বড় শক্তি এর চিত্রনাট্য, সংলাপ আর অভিনয়। বর্তমান ফ্ল্যাশব্যাক, আবার বর্তমান। এই সময়সীমায় নিশানকে সঙ্গে নিয়ে এগিয়ে চলে গল্প। এই গল্পের চরিত্রগুলো এতটাই চেনা যে তাদের আবেগে মনের অজান্তেই চোখে পানি চলে আসে। দাগির চিত্রনাট্য বহুমাত্রিক। প্রায়শ্চিত্তের গল্পের সঙ্গে শিশুদের জন্য গুড টাচ, ব্যাড টাচ বোঝার প্রয়োজনীয়তা, পারিবারিক যৌন হয়রানি, যেন জিজেন আলফার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরতা। সীমান্তবর্তী জেলা শহরের বেকার তরুণদের চোরাচালানে জড়িয়ে পড়ার টোপও তুলে এনেছেন নির্মাতা। পর্দায় আলাদা কোনো লেকচার ছাড়াই সহজাতভাবে চিত্রনাট্যে ঢুকে গেছে এইসব বিষয়। প্রথমার্ধের ড্রামা এতটাই প্রবল যে পর্দা থেকে চোখ সরানোই যায় না। বিরতির পর চিত্রনাট্যের জমাটি ভাব একটু ঢিলে হয় বটে, তবে মূল সুর থেকে সরে যায় না। নির্মাতা চেয়েছেন দর্শককে নিশানের পৃথিবীতে নিয়ে যেতে, যেন তার হতাশা, ক্ষোভ, প্রতিশোধ পরায়ণতা দর্শককেও স্পর্শ করে। টুকটাক কিছু খামতি থাকলেও সেগুলো যেন চোখে না পড়ে, সেক্ষেত্রেও তিনি সফল। সুরঙ্গের পর দ্বিতীয় সিনেমাতেও দুর্দান্ত অভিনয় করেছেন আফরান নিশো। নিশান চরিত্রের জন্য তিনি ওজনও বাড়িয়েছেন। 14 বছর জেল খেটে অনিশ্চয়তা আর স্বপ্ন নিয়ে বাড়িতে ফেরা যুবকের চরিত্রে তিনি অসাধারণ। শেষ দিকের অ্যাকশন আর শুরুর রোমান্টিক দৃশ্য দুটোতেই নিজের জাত চিনিয়েছেন নিশো। মনের রাগকে বশ মানাতে বারবার যখন বলতে থাকেন আল্লাহর দুনিয়ায় সব সুন্দর, ফুল সুন্দর, পাখি সুন্দর, তখন চোখ ফেরানো যায় না। তেমনি জেরিনের সঙ্গে খুনসুটি। বড় এক দুঃসংবাদ পেয়ে রাগে ফুঁসতে থাকা তরুণের চরিত্রে অভিনয়ও বেশ ভালো লাগে তাকে। সিনেমায় আরেকটি মজার জিনিস হচ্ছে সিনেমার মেজাজের সঙ্গে জড়িয়ে আছে শায়েরি। নিশানের শায়েরি বলা নিশোর গম্ভীর কণ্ঠে দারুণ মানিয়ে গেছে। জেরিন চরিত্রে নিশোকে যোগ্য সঙ্গত দিয়েছে তমা মির্জা। খাঁচার ভেতর অচেন পাখি, ফ্রাইডে, সুরঙ্গ, আমলনামা, তার থেকে দাগি। অভিনেত্রী হিসেবে আরও পরিণত হয়েছেন তমা। প্রথমাংশে বেকার প্রেমিককে নিয়ে ত্যক্ত বিরক্ত জেরিন থেকে দ্বিতীয়ার্ধে পরিণত জেরিন হিসেবে তাকে মনে রাখতেই হবে। তবে সিনেমার সবচেয়ে বড় চমক নুসরাহ বিনতে কামাল। লিখনের চরিত্রে তিনি অসাধারণ কাজ করেছেন। শুধু অভিব্যক্তি দিয়ে কিছু না বললেও অনেক কথা বলেছে তার চোখ। সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার যে তিনি এমনি এমনি পাননি, সেটা প্রমাণ করেছেন নুসেরা। অন্তর্জালের গ্ল্যামারাস চরিত্র থেকে দাগির লিখন হওয়া নুসেরা বিনতে কামালের ক্যারিয়ারে যোগ করেছেন নতুন পালক। গত কয়েক বছর বড় পর্দায় নিয়মিত শহীদুজ্জামান সেলিম। দুর্দান্ত অভিনয় করেন তিনি, কিন্তু অনেক সময় তার চরিত্রগুলো একই রকম হয়ে যায়। এবারের ঈদের 2 সিনেমায় বরবাদ ও জঙ্গলি তাকে যেমন আইনজীবীর ভূমিকায় দেখা গেছে, তবে দাগিতে নির্মাতা তাকে ভালোভাবে কাজে লাগিয়েছেন। ভারতীয় চোরা কারবারির চরিত্র, হিন্দি বাংলা মেশানো সংলাপ মিলিয়ে খল চরিত্রে তিনি বেশ মানিয়ে গেছেন। একই কথা রাশেদ মামুন অপুর ক্ষেত্রেও প্রযোজ্য। সাম্প্রতিক সময়ে অনেক সিনেমা ও সিরিজে খল চরিত্রে তাকে দেখা গেছে, সেগুলো বেশিরভাগই ক্লিশে,
কিন্তু এই সিনেমায় তাকে দারুণভাবে ব্যবহার করেছেন নির্মাতা। তার ক্রুশ হাসি আর চেহারার চাহনি ভয় ধরিয়ে দেয়। অন্যান্য চরিত্রের পার্শ্ব অভিনেতারাও ছিলেন খুব ভালো। নিশানের বন্ধু বাবুর চরিত্রে রাজীব সালেহীন, নিশানের বাবার চরিত্রে গাজী রাফায়েত ছিলেন যথাযথ। সন্তানহারা মায়ের চরিত্রে মনিরা আক্তার মিঠুও ভালো করেছেন। তিনি যখন বলে ওঠেন, মরার সময় পানি পাবি না রে জানোয়ার, সেই হাহাকার মন ছুঁয়ে যায়। কেবল এই সংলাপই নয়, পুরো সিনেমার অনেক সংলাপই মনে রাখার মতো। এই 14টা বছর আমি আল্লাহর কাছে একটাই দোয়া করছি, সবাই যেন আমারে মাফ করে দেয়। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশীলের পতন হয়েছে ক্ষমা চায় নাই বইলা। এমন অনেক সংলাপ হল থেকে বের হওয়ার পরও মনে থাকে। দাগের আবহ সঙ্গীতের কাজ দারুণ, এই জন্য সাজিদ সরকার ও শুভদীপ গুহর বিশেষ ধন্যবাদ প্রাপ্য। ছবির পুরোটা সময় মেজাজ বুঝে দারুণ আবহ সঙ্গীতের ব্যবহার করা হয়েছে। কোথাও কোথাও মানুষের কোলাহল, কোথাও কোথাও পুরোপুরি অ্যাম্বিয়েন্ট সাউন্ড রাখা হয়েছে। শুনতে ভালো লাগে রিকশার টিং টিং, হাঁসের দলের ছুটে চলা, মানুষের কোলাহল। ছবির মেজাজ বুঝে নিয়ে যাবে কি, একটুখানি মন, গানগুলো ব্যবহার করা হয়েছে যথাযথ। দাগের শেষ ক্লাইম্যাক্সটাও খুব গভীর। আবেগ আর পারিবারিক সন্ধানে যে নাটকীয়তা তৈরি করেছেন নির্মাতা, সেটা নাড়িয়ে দেয় সেই সিনেমায় ব্যবহার করা শায়েরির মতোই।